ওয়েলকাম টু জুডল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, জলবায়ুর বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়ে আছে নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখার থেকে উত্তর দিকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে নিরক্ষীয় জলবায়ু। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যাধিক উষ্ণতা লক্ষ্য করা যায়। তাছাড়া এখানে জলভাগের পরিমাণ বেশি এবং উষ্ণতার পরিমাণও বেশি, ফলে স্বাভাবিকভাবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার জন্য স্বাভাবিকভাবে এখানে মেঘ সৃষ্টি হয় বেশি এবং তা থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। অত্যাধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই কারণে এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলও বলা হয়। নিরক্ষীয় উষ্ণ আর্দ্র জলবায়ুর অবস্থান, প্রথমে আসছি অক্ষাংশগত অবস্থান। নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, অর্থাৎ কোথাও 5 ডিগ্রি এবং কোথাও 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অবস্থান করছে। মহাদেশীয় অবস্থান, আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা, যদি দক্ষিণ আমেরিকা মহাদেশ দেখি সেখানে আমাজন নদীর অববাহিকা। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে এই জলবায়ু লক্ষ্য করা যায়। আমরা পৃথিবীর মানচিত্রে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান দেখতে পাচ্ছি। এখানে সবুজ রং দিয়ে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলকে দেখানো হয়েছে, যেখানে বাম দিকের অংশে দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন নদী অববাহিকা, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকার জাইরে নদী অববাহিকা এবং ডান দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য, প্রথমে আসছে উষ্ণতা। আমরা পূর্বেই বলেছি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে উষ্ণতা সবসময় বেশি থাকে। এখানকার বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। কেন মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে? কারণ নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই 12 ঘন্টা দিন থাকে এবং 12 ঘন্টা রাত থাকে এবং সারা বছরই সূর্য লম্বভাবে পড়ে, ফলে সারা বছরে কিন্তু উষ্ণতার পার্থক্য হয় না। যেমন আমরা আমাদের এই ভারতের মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে উষ্ণতা কমে যায় এবং গ্রীষ্মকালে উষ্ণতা বেড়ে যায়। নিরক্ষীয় অঞ্চলে এই রকম হয় না, সেখানে সারা বছরই উষ্ণতার পরিমাণ বেশি থাকে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতের বেলা উষ্ণতা কিছুটা কমে যায়। এখানে রাতের বেলা উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলা হয়ে থাকে। পৃথিবীর মধ্যে একমাত্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। অন্য কোনো জলবায়ু অঞ্চলে তা লক্ষ্য করা যায় না। আমরা একটি উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্রের সাহায্য নিয়ে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেব। এখানে নিরক্ষীয় অঞ্চলের 12টি মাসের উষ্ণতার
পরিমাণ দেখানো হয়েছে। উষ্ণতার রেখাটি সরল আকারে অবস্থান করছে, কারণ সারা বছর লাল রঙের রেখা দিয়ে উষ্ণতা দেখানো হয়েছে, সেটি সরলভাবে অবস্থান করছে কারণ সারা বছর উষ্ণতা সমান থাকছে। আর প্রতিটি মাসে আমরা এখানে বৃষ্টিপাত লক্ষ্য করছি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে গড় উষ্ণতা, বার্ষিক উষ্ণতার পরিমাণ 27 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার প্রসার 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, এবং নিরক্ষীয় অঞ্চলে রাতকে ক্রান্তীয় শীতকাল বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে পূর্বেই আমরা বলেছি সারা বছরই লম্বভাবে সূর্য কিরণ দিয়ে থাকে। এই কারণে এই অঞ্চলের বায়ু উষ্ণ এবং হালকা হয়, হালকা বায়ু উপরের দিকে উঠে যায়, ফলে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। এই অঞ্চলে স্থলভাগ থেকে জলভাগের পরিমাণ বেশি হয়ে থাকে এবং জলভাগের উপরে সূর্য লম্বভাবে পড়ায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুতে মেশে। এই উষ্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বাকাশে উঠে শীতল ও ঘনীভূত হয় এবং মেঘ সৃষ্টি হয়, এবং তা থেকে পরিচালন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে থাকে। নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে প্রায় 250 থেকে 300 দিন হয়, অর্থাৎ 365 দিনের মধ্যে এখানে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়ে থাকে। প্রায় প্রতিদিন সকালে নিরক্ষীয় অঞ্চলের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বিকালের দিকে, অর্থাৎ বিকাল 3টে থেকে 4টের সময় ঘন কিউমুলো নিম্বাসের মেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে। যেহেতু বিকাল 4টের সময় এই বৃষ্টিপাত হয়ে থাকে, তাই একে 4 o'clock রেনও বলা হয়ে থাকে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করছে। এর উত্তর দিকে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণে আছে মকরীয় উচ্চচাপ বলয়। সেখান থেকে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এসে মিলিত হয়, তাই এই অঞ্চলকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন বলে। জীববৈচিত্র্য। নিরক্ষীয় অরণ্য অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি এবং সারা বছরই এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। এই কারণে এই অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এই সেলভা অরণ্যে রবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রনউড, বাঁশ গাছ লক্ষ্য করা যায়। জায়রে অর্থাৎ আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রবার, পাম, কোকো, সিনকোনা গাছের প্রাধান্য লক্ষ্য করা যায়। আমরা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্য লক্ষ্য করি, সেখানে শাল, সেগুন, আবলুস, রবার গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল, তাল গাছ জন্মায়। নিরক্ষীয় অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। আমরা যদি ব্রাজিলের সেলভা অরণ্য লক্ষ্য করি, সেখানে 2 বর্গ কিমি অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ লক্ষ্য করা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ দেখা যায় না। নিরক্ষীয় অরণ্য অঞ্চলের গাছগুলির বৈশিষ্ট্য কাঠ খুবই শক্ত হয় এবং ভারী হয়, গুড়ি খুব লম্বা, মোটা, আর পাতাগুলো বেশ চওড়া হয়। গাছগুলো এমন ঠাসাঠাসিভাবে থাকে যে অরণ্যের ওপর চাদোয়ার মতো ঢেকে যায়। এর মধ্য দিয়ে সূর্যের আলো, চাদোয়া বলতে এখানে গাছের পাতাগুলো পরস্পর মিশে গিয়ে একটা চাদর বিছানোর মতো দেখায়, যাকে আমরা চাদোয়া বলি। এর মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছতে পারে না, ফলে অরণ্যের তলদেশ স্যাঁতসেঁতে অন্ধকার। তলদেশে নানা লতা, গুল্ম, পরাগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে। তাহলে আমরা দেখলাম নিরক্ষীয় অরণ্য অঞ্চলের গাছগুলো চিরসবুজ থাকে, বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি অবস্থান করে, গাছগুলি ঠাসাঠাসিভাবে থাকে এবং অরণ্যের উপর চাদোয়ার সৃষ্টি হয়। অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতসেঁতে অন্ধকার থাকে। নানা ধরনের লতা, গুল্ম, পরাগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন্য প্রাণী। ঘন ও দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি, জীবজন্তুর আধিক্য লক্ষ্য করা যায়। এখানে বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বিভিন্ন রকম সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা এবং নদী এবং জলাশয়ে প্রচুর কুমির ও জলহস্তী লক্ষ্য করা যায়।
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। আমরা নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, এখানকার জীববৈচিত্র্য অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এবং বন্য প্রাণী সম্পর্কে ধারণা লাভ করেছি। তা থেকে বুঝতে পারলাম যে এই নিরক্ষীয় উষ্ণ আর্দ্র অঞ্চলের জলবায়ু অস্বাস্থ্যকর। এখানে বিপদসংকুল এবং বন্য পরিবেশে জনবসতি স্বাভাবিকভাবে বেশি হবে না। জাইরে ও আমাজন অববাহিকা, অর্থাৎ জাইরে হচ্ছে আফ্রিকা মহাদেশে আছে এবং আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে। জাইরে ও আমাজন অববাহিকার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোক বসতি বেশি, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে লোক বসতির ঘনত্ব বেশি। অন্যদিকে আফ্রিকার জাইরে এবং আমাজন অববাহিকা, যেটি দক্ষিণ আমেরিকা অবস্থিত, সেখানে লোক বসতির ঘনত্ব কম। জাইরে অববাহিকায় পিগমি এবং উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সেমাং ও অন্যান্য উপজাতির মানুষরা বসবাস করে। এই অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের প্রধান জীবিকা হল বনের ফলমূল সংগ্রহ, বনজ সম্পদ সংগ্রহ ও পশু শিকার। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টির আলু, ওল, কলার চাষ হয়ে থাকে। কোথায় কোথায় স্থায়ীভাবে কৃষিকাজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল। যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেখানকার মালয়, জাভা, সুমাত্রায় রবার চাষ শুরু হয়। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলার চাষ শুরু হয়। আফ্রিকার গিনি উপকূলে কোকো ও তাল, পাম জাতীয় গাছ, যে গাছের থেকে তেল উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদ এবং শিল্প। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে টিন, সুমাত্রা, জাভা, বর্নিওয় প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ভারী শিল্প নিরক্ষীয় অঞ্চলে গড়ে ওঠেনি। তবে স্থানীয় কৃষিকাজ, বনজ ও খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু কিছু শিল্প এখানে গড়ে উঠেছে, যেমন রবার শিল্প। নিরক্ষীয় অঞ্চলের বাগিচা কৃষির বিভিন্ন গাছের চিত্র আমরা দেখে নেব। রবার গাছ, পাম গাছ, কফি গাছ, আমরা দেখতে পাচ্ছি আখ গাছ, নারকেল গাছ। ব্রাজিলের কফি জমিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যা ফাজেন্ডা নামে পরিচিত। বর্তমানে কি কোনো পরিবর্তন হয়েছে? সাম্প্রতিক অবস্থা আমরা দেখে নেব। অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব, ম্যালেরিয়া, কালাজ্বরের প্রাদুর্ভাব সবই এখানকার অর্থনৈতিক উন্নতির অন্তরায়। কিন্তু বর্তমানে অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধির ফলে এই অঞ্চলে নতুন জনবসতি গড়ে উঠেছে। ক্রমাগত চাহিদায় বসতি, কৃষি, শিল্প, পরিবহনের প্রয়োজনে প্রতিদিন বিরাট এলাকার বৃষ্টি অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। 1970 সালে এখানে ট্রান্স আমাজন হাইওয়ে তৈরি হয়েছিল, যার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে এই অঞ্চল যুক্ত হয়। সেই সঙ্গে জীববৈচিত্র্য এবং পরিবেশের অবক্ষয় ত্বরান্বিত হয়। ব্রাজিলের যে আমাজন অববাহিকা, এই আমাজন অববাহিকা কিভাবে বনভূমি ধ্বংস হচ্ছে তা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। চিত্রে দেখা যাচ্ছে বাঁ দিকের অংশে আমাজন অববাহিকার বৃষ্টির অরণ্য এখনো থাকলেও ডান দিকের অংশে আমাজন অববাহিকার বৃষ্টি অরণ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখানে একটি পাইচিত্রের মাধ্যমে ব্রাজিলের আমাজন অববাহিকা অরণ্য বিনাশে কার কতটা ভূমিকা তা উপস্থাপন করা হয়েছে। অরণ্য বিনাশে পশুচারণের ভূমিকা সবচেয়ে বেশি দেখানো হয়েছে, 65 থেকে 70%। কাষ্ঠশিল্প 2 থেকে 3%। বাণিজ্যিক কৃষির ভূমিকা 5 থেকে 10%। দাবানল নগরায়নের ভূমিকা 1 থেকে 2%। এবং স্থায়ী কৃষির ভূমিকা 20 থেকে 25%। অর্থাৎ অরণ্য ধ্বংসে পশুচারণ এবং স্থায়ী কৃষির ভূমিকা সবচেয়ে বেশি।